দর্শক নাগরিক প্রতিদিনের সপ্তাহে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ফারদিন আলম এবং আমাদের নিউজ রুমে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমদুল্লাহ শিকদার। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমদুল্লাহ শিকদার, আমরা দেখলাম যে এই সপ্তাহে পরপর বেশ কয়েকবার ভূমিকম্পের ঘটনা ঘটেছে এবং আমরা দেখছি যে জনমনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং প্রত্যেকে ভয় পাচ্ছে এবং আমরা দেখেছি যে কেউ কেউ ঢাকা ছেড়ে চলে যাচ্ছে গ্রামের বাড়িতে, কারণ এটা বর্তমানে বলা যায় যে রাজধানী একটি ঝুঁকিপূর্ণ এলাকা। তো তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন, তাদেরকে আপনি কি মেসেজটা দিবেন? আসলে সপ্তাহটাকে এই সপ্তাহটাকে বিশেষ করে আতঙ্কের সপ্তাহই বলা যায়। সপ্তাহের শুরুতে বিশেষ করে গত শুক্রবার বেশ কয়েকবার কেঁপে ওঠে বাংলাদেশ। পুরো ঢাকা শহরসহ পুরো বাংলাদেশের সব জায়গায়ই কম্পন অনুভূত হয়। বাংলাদেশের ইতিহাসে এটা বিরল একটা ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন প্রতি ১০০ থেকে ১৫০ বছর পর যেকোনো একটি অঞ্চলে বড় রকমের ডিজাস্টার হয়। তো গত শুক্রবারের ভূমিকম্পের পর শনিবারও ভূমিকম্প হয়েছে। আপনাকে আমি এটাও জানাতে চাই যে আজকেও গড় গত ১৩ ঘন্টায় বেশ কয়েকবার, বিশেষ করে ৩ বার ভূমিকম্প হয়েছে। সবকিছু মিলিয়ে একটা আতঙ্ক বিরাজ করছে সবার মধ্যে। একটু আ যখনই কম্পন অনুভব করছে বা কম্পন অনুভূত হচ্ছে, তখনই সবাই গ্রস্ত হয়ে উঠছে। ঠিক বুঝতে পারছে না কি করবে। আ গত সপ্তাহের যে চিত্রটা আমরা দেখতে পেয়েছিলাম, ভূমিকম্পের পর মানুষজন আতঙ্কে ছোটাছুটি করেছে। এর মধ্যে প্রাণহানির ঘটনাও ঘটেছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রায় ১৫ দিন বন্ধ পাওয়ার পর অনেক শিক্ষার্থী ঢাকা ছাড়তে শুরু করেছে। এই যে একটা আতঙ্কের পরিবেশ, এটা পুরো দেশবাসীর মধ্যেই ছেয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে পরপর ভূমিকম্পগুলি হচ্ছে। আমরা দেখলাম যে আপনি যেমনটি বললেন যে ১৫ ঘন্টায় ৩ বার ভূমিকম্পের ঘটনা ঘটেছে। তো এরকম যে পরপর ভূমিকম্প হচ্ছে, এটি কি কোনো ধরনের বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস মনে করছেন আপনি? হ্যাঁ, অবশ্যই। দেখেন, বিশেষজ্ঞদের কথা হচ্ছে বড় কোনো ভূমিকম্প হওয়ার আগে ফোর্স শেক হয়। মানে ছোট, ছোট করে কম্পন অনুভূত হয়। হুম, হুম। আমরা কিন্তু সেরকমটাই দেখতে পেয়েছি। গত প্রায় ৭-৮ দিনের মধ্যে যে ভূমিকম্পগুলো হলো, সেগুলার মাত্রা কিন্তু আপনার ৩.৩ থেকে ধরে আপনার ৫.৭ পর্যন্ত। হ্যাঁ? সেক্ষেত্রে যেটা দেখা যায় যে তার মানে আমরা বড় কোনো ভূমিকম্পের দ্বারপ্রান্তেই দাঁড়িয়ে আছি। আরেকটা আশঙ্কাজনক বিষয় হচ্ছে টেকটনিক প্লেট যেটা সেই প্লেটটার যে সোর্স গুলো রয়েছে বাংলাদেশে, এর মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ যে সোর্সটা এখন রয়েছে সেটা হচ্ছে যে নরসিংদী থেকে সিলেটের যে প্লেটটা, সেই জায়গার মাঝখানে পড়েছে হচ্ছে নরসিংদী। তো ওই জায়গাটাই যতবার ভূমিকম্প হলো প্রায় ৭ বার ভূমিকম্প হয়েছে। রেকর্ডেড ভূমিকম্প হয়েছে গত ৭ দিনে ৭ বারের মতো। এবং প্রায় প্রত্যেকবারই এই কম্পনের উৎপত্তি স্থল কিন্তু নরসিংদী। এবং এটা কিন্তু খুবই আতঙ্কের এবং আশঙ্কাজনক। আমরা দেখছি যে পরপর ভূমিকম্প হচ্ছে, সামনে আরও হতে পারে। তো এই ভূমিকম্পের সময় কিরকম সতর্কতা অবলম্বন করা উচিত? আসলে ভূমিকম্প নিয়ে আমাদের এখনো পুরোপুরি সচেতনতা নেই। বিশেষ করে যখন ভূমিকম্প হয় তখন আসলে শক্ত কোনো জায়গায় কিংবা কলামের সঙ্গে গিয়ে দাঁড়াতে হয়। সেটা বিশেষজ্ঞদের কথা। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা ছোটাছুটি করতে গিয়েই অনেক তালগোল পাকিয়ে ফেলতেছি। অনেক তালগোল পাকিয়ে ফেলছি। গত সপ্তাহে যখন ভূমিকম্প হলো শুক্রবার, তখন কিন্তু প্রায় ১০ জনের মৃত্যু হয়েছিল। সরকারি হিসেব অনুযায়ী প্রায় ১০ জনের মৃত্যু হয়েছিল। অধিকাংশ ঘটনাই কিন্তু ঘটেছে এই ছোটাছুটি করতে গিয়ে। সরকারের সরকারের পক্ষ থেকে কিংবা বিশেষজ্ঞরাও বলছেন যে আসলে ভূমিকম্পের সময় আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ ভূমিকম্প আসলে বলে কয়ে আসে না। সেক্ষেত্রে সচেতনতা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যেটা আমাদের মধ্যে তৈরি করতে হবে এবং সরকারি পর্যায়ে এসব বিষয় নিয়ে আসলে বারবারই সচেতন করার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা এবার চলে যেতে চাই। আমরা দেখলাম যে গত পরশু করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আমরা দেখেছি যে এর আগেও বেশ কয়েকবার সেখানে আ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কেন করাইল বস্তিতে এত বেশি, বেশি আগুন লাগার কারণ কি? দেখেন, একেবারে অভিজাত এলাকা গুলশান বনানীর সঙ্গেই করাইল বস্তিটা অবস্থিত। প্রায় ৯০ একর জায়গার উপরে এই একটা বস্তি গড়ে উঠেছে। এখানে প্রায় লাখখানেক মানুষ থাকেন। বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের লোকজনই এই বস্তিতে থাকেন। আবার গার্মেন্টস কর্মীদের সংখ্যাও অনেক বেশি। খুবই ঘিঞ্জি একটা পরিবেশ। প্রচুর বসতি রয়েছে। আ সেক্ষেত্রে দেখা যায় যে সামান্য কিছু হলেই আগুন লেগে যায়। আমাদের যেই একেবারে সম্প্রতি যে আগুনটা ঘটলো পরশুদিন, সেই আগুনের ক্ষেত্রে এখনো প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস কিছু জানাতে পারেনি কি কারণে আগুনটা লেগেছে। তবে তারা ৩ টা সম্ভাব্য কারণের কথা বলছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে যে আপনার শর্ট সার্কিট কিংবা আপনার ধরেন সিলিন্ডারের বিস্ফোরণ। আবার এমন হতে পারে এটা অসাবধানতাবশত ঘটেছে। আবার অনেকে বলছেন যে টং দোকান থেকেও আগুন ধরেছে এমনটা অনেকে বলছেন। আচ্ছা, দেখেন, বিষয়টা হচ্ছে আ এ বস্তি এলাকা হওয়াতে ওখানকার গ্যাসের কানেকশনটা নেই। অধিকাংশ পরিবার, বিশেষ করে প্রায় ৭০% পরিবার কিন্তু সিলিন্ডার ব্যবহার করেন। সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটতেই পারে।
এখন ঠিক কি কারণে ঘটেছে সেটা যেহেতু সরকারিভাবে কোনো ঘোষণা আসেনি, আমরা ঠিক বলতে পারছি না কি কারণে কি হয়েছে। কিন্তু আমি যেটা দেখলাম যে সেখানকার মানুষ সরকারকে দায়ী করছে। তারা বলছে যে সরকার যদি আজ লাইনের গ্যাস দিত তাহলে তারা সিলিন্ডার ব্যবহার করতে পারত না। আর এতগুলি সিলিন্ডার যদি সেখানে না থাকতো তাহলে এত বিস্ফোরণও হতো না, তো আগুনটা ছড়াতে পারত না। যাই হোক, তো আমরা একটু জানতে চাবো যে আ এই যে এখন মানুষগুলো যে তাদের ঘর হারিয়ে ফেলেছে, আমরা দেখেছি যে আগুনের বিস্তারটা অনেক বড় ছিল। যার ফলে আমরা দেখেছি যে কারো ঘরবাড়ি ঠিক নেই আসলে। আ যা অবশিষ্ট আছে আমরা দেখেছি যে পোড়া টিন রয়েছে, পোড়া লোহা রয়েছে। তো এখন মানুষগুলি আসলে কোথায় যাবে? এবং আমরা এটাও দেখেছি যে ডক্টর ইউনূস বলেছেন তাদের পাশে থাকার কথা বলেছেন, এবং অন্যান্য যেসব সংগঠন আছে তারাও তাদের পাশে দাঁড়াতে চেয়েছেন। তো এখন সামনে কি হতে চলেছে? আগুনটা আসলেই ভয়াবহ ছিল। আগুনটা লেগেছিল ৫টা ২২ বা এরকম সময়ের দিকে। কিন্তু সেই আগুনটা পুরোপুরি নেভাতে পরদিন মানে আজকে সকাল ৯টা বেজে গেছে। তার মানে আগুনের ভয়াবহতাটা অনেক বেশি ছিল। তবে এই আগুনের ক্ষেত্রে যেটা হয়েছে, অ্যা আমি আগেই বলেছি খুবই ঘিঞ্জি পরিবেশ। আম ফায়ার সার্ভিসের যেতে খুব কষ্ট হয়েছে। আবার পর্যাপ্ত অ্যা অগ্নি নির্বাপনের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থাও কিন্তু ছিল না। আরো একটা ফ্যাক্টর কাজ করেছে। আগুন লাগার প্রায় ০.৫ ঘন্টা পর কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন সেখানে পৌঁছতে পেরেছে। এর একটা কারণ হচ্ছে যানজট। আ সবকিছু মিলিয়ে আগুনটা অনেক বেশি ভয়াবহ রূপ নিয়েছিল। আমরা দেখলাম যে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার মামলার রায় হলো। এই বিষয়ে কিছু বলেন আমাদেরকে। গত ১৭ নভেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর আজ আবার ২৭ নভেম্বর অন্য আরো একটি মামলায় তার সাজা হলো। এটা অবশ্য দুর্নীতির মামলা। আ পূর্বাচলে প্লট নিয়ে যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির মামলায় পৃথক ৩ টি মামলায় শেখ হাসিনার সাজা হয়েছে ২১ বছর। প্রতিটি মামলায় তাকে আসলে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই একই মামলায় তার ছেলে-মেয়ে সজীব অজেদ জয়কে ৫ বছর এবং মেয়ে সাইমা অজেদ পুতুলকে ৫ বছরের সাজা দেওয়া হয়েছে। তবে রাষ্ট্রপক্ষ বলছে তারা এই রায়ে সন্তুষ্ট নয়। এই মামলার ১০৯ নম্বর ধারায় তারা রাষ্ট্রপক্ষের আইনজীবী সর্বোচ্চ সাজা চেয়েছিলেন যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু আদালতের পক্ষ থেকে এরকম কোনো রায় না আসায় আ সরকার পক্ষের আইনজীবীরা অসন্তোষ প্রকাশ করেছেন। আমরা হংকংয়েও দেখলাম যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। তো এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে যদি কিছু বলতেন। দেখেন, শীতের মৌসুম মানেই বোধহয় আগুনের মৌসুম। আ বাংলাদেশে যেমন করাইলে আগুন লাগলো, করাইল বস্তিতে, ওইদিকে আবার হংকংয়েও কিন্তু আগুন লাগলো। হংকং খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, চীনের জন্য বিশেষ করে, এবং বাণিজ্যিকভাবে এর গুরুত্ব অনেক বেশি। সেই এমন গুরুত্বপূর্ণ একটা জায়গায় আগুন লাগলো, একটা আবাসিক ভবনে আগুন লাগে। সেই আগুনটা পাশাপাশি আরো কয়েকটা ভবনে ছড়িয়ে পড়ে। আগুন খুব ভয়াবহ ছিল, এর লেলিহান শিখা খুবই ভয়ানক ছিল। এইজন্য এই আগুনে এখন পর্যন্ত ৪৪ জন মানুষের প্রাণ গিয়েছে। এই সংখ্যাটা হয়তো আরো বাড়বে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।